হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। 14 থেকে 15 বছরের এক মেয়ে, সে আমার গলায় চাকু ঠেকিয়ে ধরে গালের মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর কর্কশ ভাষায় বলতে লাগলো, এই বেটা, সমস্যা কি তোর? তুই এই গ্রাম দিয়ে এত জোরে গাড়ি চালালি কেন? মেয়েটার এমন দ্বারা আচরণে পুরো থতমত খেয়ে গেলাম। কারণ এইটুকু একটা মেয়ে, সে কিনা এসে আমার গলায় চাকু ঠেকিয়ে ধরেছে, তার উপরে আবার অপ্রত্যাশিতভাবে আমার গালে থাপ্পড় মারলো। এই মেয়ে, তুমি আমায় চেনো? তোকে চেনার গুষ্টি মারি। তুই গাড়ি থেকে নাম, পরে তোর বাহাদুরি বের করছি। চুপচাপ গাড়ি থেকে নেমে রোডের মাঝ বরাবর দাঁড়ালাম। মেয়েটা এখনো আমার গলায় চাকু ঠেকিয়ে ধরে রেখেছে। সে মাঝ রাস্তায় আমার গাড়ি থামিয়ে গলায় চাকু ঠেকিয়ে ধরেছে। বল এবার কি সমস্যা? কিসের এত বাহাদুরি তোর যে তুই এমন বেপরোয়া ভাবে গাড়ি টেনে যাচ্ছিস? দেখো, আসলে আমার একটু তাড়া আছে, তাই আমি জোরে গাড়ি টেনে যাচ্ছিলাম। তোর তারা আছে বলে তুই এভাবে গাড়ি টেনে যাবি নাকি? মানুষজনের প্রাণের কি কোনো দয়া মায়া নেই তোর মাঝে? হুট করে যদি তোর গাড়ির নিচে কেউ এসে পড়ে তখন কি করবি? মেয়েটা কোনো কথা না বলে আবারও একটা থাপ্পড় মেরে দিল আকাশের গালের মধ্যে, যার ফলে আকাশ রাগে ফুলতে থাকে। এমএ, তুমি কিন্তু আমার সম্পর্কে এখনো ভালো করে জানো না যে কে আমি বা কি আমার পরিচয়। আই বেটা, তোর পরিচয় তোর কাছেই রাখ। তোর পরিচয় জেনে আমার কোনো লাভ নেই। আর শোন, ভুলেও একদম আমাকে ভয় দেখাতে আসিস না। তুইও কিন্তু জানিস না যে আমি কে আর কি আমার পরিচয়। আমি হলাম এই গ্রামের সর্দার। আমি ছোট হতে পারি, কিন্তু এই গ্রামের কেউ আমার মুখের উপরে একটা কথাও বলে না। এমএ, থামো, না হয় কিন্তু লাশ বানিয়ে দিব সোজা। অনেকক্ষণ ধরে দেখছি তোমার বাহাদুরি, কিন্তু এখন আর না। আমি চুপ করে আছি বলে ভেবো না আমার কোনো ক্ষমতা নেই। আবার একটা থাপ্পড় বসিয়ে দিল মেয়েটা আকাশের গালে, পরে বলতে লাগলো, এই শোন, তোর এই পাওয়ার গুলো না অন্য কাউকে গিয়ে দেখা। আমার সামনে একদম বাহাদুরি করতে আসিস না। আর তুই ভুলে যাস না যে তোর গলায় এখনো আমি চাকু ঠেকিয়ে ধরে রেখেছি। সো গলা নামিয়ে কথা বল। এই যে মেয়ে, আমি কিন্তু সত্যি বলছি যে তুমি অনেক বড় ভুল করছো আমার সাথে অসভ্যতা করে। এর ফল কিন্তু ভালো হবে না। এই বেটা, কি করবি তুই? হ্যাঁ, কি করবি তুই? আকাশ এবার এতটা রেগে যায় যে সে কোমরে হাত দিয়ে পিছন থেকে মেশিনটা বের করে, যেটা দেখে মেয়েটা অট্ট হাসতে থাকে। কিন্তু আকাশ কিছু একটা ভেবে আবারও মেশিনটা কোমরে রেখে দেয়। কি রে, খেলনার পিস্তলটাকে আবার কোমরে গুজে রাখলি কেন? আকাশ আর কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মেয়েটা আকাশের গলা থেকে চাকু নামিয়ে তার হাতের মধ্যে পেঁচিয়ে বসিয়ে দেয়। পরে মেয়েটা বলতে থাকে, শোন, বাহাদুরি না করে সোজা এখান থেকে চলে যা, কারণ তোর বাহাদুরি এখানে চলবে না। আকাশের হাত থেকে চিড়চিড়ি করে রক্ত পড়ছে, কিন্তু সে আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ে। পরে সেখান থেকে গাড়ি স্টার্ট করে চলে আসে। আর সেই আকাশটা আর কেউ না, সেই আকাশটা হলো আপনাদের প্রিয় লেখক আকাশ মাহমুদ, যে কিনা গল্পের একটা মূল চরিত্র। আর আপনারা তো সবাই আকাশ মাহমুদকে চিনেনি। সো আসুন তারপরেও আবার পরিচয় করিয়ে দিয়ে দেই। আমি আকাশ মাহমুদ বরাবরের মতন আপনাদের সাথে আসি। আর পড়াশোনা এবার অনার্স সেকেন্ড ইয়ারে, পাশাপাশি বিজনেসও করছি। আর বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। রক্তাক্ত হাত নিয়ে বাসায় ফিরে এসেছি। হাত থেকে এখন চুয়ে চুয়ে রক্ত পড়ছে, যেটা দেখে বাসার বডিগার্ড সবাই অস্থির হয়ে গিয়েছে। স্যার, আপনার হাতে কি হয়েছে? কিভাবে কাটলো আপনার হাত? কাউকে কিছু না জানিয়ে রুমে চলে এলাম। রুমে এসে বসতেই নিচ থেকে মা চেঁচাতে চেঁচাতে উপরে উঠে এলো, কারণ তিনি কোনোভাবে শুনেছে যে আমার হাত কেড়েছে। তাই তিনি উপরে ছুটে এসেছে। অবশ্য ওই নিউজ গার্ডরাই হয়তো মাকে দিয়েছে। এই আকাশ, তোর হাতে কি হয়েছে রে বাবা? তোর হাত থেকে নাকি রক্ত পড়তে দেখেছে গার্ডরা। আরে মা, তেমন কিছু হয়নি, সামান্য একটু কেটে গেছে জাস্ট। মায়ের কাছ থেকে কথাটা চেপে গেলাম, কারণ মা আমার থেকেও আরও রাগী বেশি। একবার যদি জানতে পারে যে কোনো এক মেয়ে আমার হাতে চাকু দিয়ে অবস্থা করেছে, তাহলে তিনি সেই মেয়েকে পাতাল দেখে হলেও খুঁজে বের করে কানের পট্টি গরম করবে। তাই মাকে আর কিছু বললাম না এই বিষয়ে। কিছু হয়েছে কি হয়নি সেটা তো আমি দেখতেই পাচ্ছি। কি করে হয়েছে এমনটা আকাশ? মা আসলে গাড়ি চালাতে গিয়ে বেফাসভাবে অন্য গাড়ির সাথে ধাক্কা লেগেছে, যার ফলে গাড়ি জানালার কাছে সে হাতে বিঁধেছে। এই ছেলে, তুই কি কোনো দিনও শুধরাবি না? হ্যাঁ, আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলতো? কে সামলাতো আমায়? আরে মা, তুমি খামাখা টেনশন করছো। আমার সত্যি তেমন কিছু হয়নি, জাস্ট একটু কেটেছে। এই ছেলে চুপ একদম। একটু কেটেছে? হ্যাঁ, আমার কি চোখ নেই নাকি? হ্যাঁ, যে কতখানি কেটেছে তা আমি দেখতে পাই না? চুপ হয়ে গেলাম, কারণ মায়ের সাথে কখনোই পেরে উঠবো না আমি।
মা তড়িঘড়ি করে ডক্টরকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। চুপচাপ রুমে বস, ডাক্তার বাসায় আসছে। আরে মা, তুমি এত হতাশ হচ্ছ কেন? আমার তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। এই ছেলে একদম চুপ, তোরা কখনোই আমার ভেতরের ভয়টাকে উপলব্ধি করতে পারবি না। তোর বাবা মারা যাওয়ার পর তুই আর তোর বোন আমার বেঁচে থাকার একমাত্র উৎস, আর সেখানে তোদের কিছু হলে আমি চুপচাপ বসে থাকি কি করে? মায়ের কথা শুনে একদম মুখে তালা লাগিয়ে দিলাম, কারণ মায়ের কষ্টটা কোথায় হচ্ছে তা আমি উপলব্ধি করতে পারছি। চুপচাপ বসে আছে, কিন্তু মা চুপচাপ নেই। তিনি আর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, যেটা দেখে আমারও আর চুপ থাকা হলো না। অন্য হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে মায়ের কাঁধে মাথা রাখলাম, আর তিনি চোখে পানি নিয়ে আমার মাথায় হাত বোলাতে লাগলো। কিছুক্ষণ পর ডক্টর বাসায় আসলো। তিনি আমার হাত দেখে বলতে লাগলো, আরে হাত তো অনেকখানি কেটেছে। ডক্টরের কথা শুনে মায়ের ছটফটানির ভাবটা আরো বেড়ে গেল। আমি সাথে সাথে ডক্টরের দিকে চোখ পাকিয়ে তাকালাম। তিনি আমার চাহনি দেখে কথার মন ঘুরিয়ে ফেললো। আরে অতিরিক্ত কেটেছে ঠিকই, কিন্তু সেটা চামড়ার উপরে ক্ষতটা ভিতরে বেশি একটা লাগেনি। সামান্য কিছু মেডিসিন খেলেই ঠিক হয়ে যাবে। ডক্টর আমার হাত ওয়াশ করে দিয়ে কিছু মেডিসিন লিখে দিল। হাতে 3 সেলাই পড়েছে। পরে তিনি আমায় ওষুধগুলো কন্টিনিউ করতে বলে চলে গেল। এই আকাশ, তুই চুপচাপ রুমে বস, আমি গার্ডকে দিয়ে তোর জন্য মেডিসিনগুলো আনার ব্যবস্থা করছি, আর কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা। মা আমায় রেখে দিয়েছে চলে গেল, আর আমি বসে বসে সেই মেয়েটার কথা ভাবছি, যে কিনা চাকু দিয়ে আমায় হাতে আঘাত করেছে। এইটুকু একটা মেয়ে, তার কিনা কত বড় সাহস যে সে কিনা আমায় চাকু দিয়ে ঘা মেরে দিল। সত্যি বুকের পাটা আছে বলতে হয় মেয়েটার, কিন্তু সত্যি বলতে আমি চাইলে তাকে মেরে মাটির সাথে মিশিয়ে দিতে পারতাম। অবশ্য সেটারও হয়তো প্রয়োজন পড়তো না, কারণ আমার পরিচয় দিলেই তাই মাথা থেকে ঘাম ঝরতে শুরু করতো। কিন্তু আমি তেমন কিছুই করিনি, আর তার কারণ হলো আমার অনেক জরুরি একটা কাজ ছিল অফিসে, তাই তাড়াহুড়োয় ছিলাম। আর তাছাড়া কেন জানি মেয়েটাকে কিছু করতে ইচ্ছে হয়নি আমার, আর সেই ইচ্ছেটা কেন হয়নি সেটাও আমার অজানা। তবে হ্যাঁ, মেয়েটাকে মারার জন্য যখন কোমর থেকে মেশিন বের করি, তখন মেয়েটার হরিণের মতন চোখগুলো দেখে কোনো একটা মোহে আটকে গিয়েছিলাম। হয়তো সেটাই আমার ইচ্ছে না হওয়ার কারণ। এসব নিয়ে বসে বসে ভাবছিলাম, তখনই আমার ছোট বোন দিয়া স্কুল ব্যাগ নিয়ে দৌড়ে আমার রুমে আসে। এই ভাইয়া, তোর নাকি হাতে কি হয়েছে? আরে না, তেমন কিছু না, সামান্য একটু লেগেছে খালি। কিন্তু তুই এই অসময় বাড়িতে কেন? তোর না ক্লাস চলছে এখন? ভাই, আমি খবর পেয়ে ক্লাস থেকে চলে এসেছি। আরে পাগলি, তার কি প্রয়োজন ছিল? ক্লাস শেষ করে আসলেও তো আমি দেখতে পেতিস। আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? আরে রাগ তোর মরার ক্লাস। আমার ভাই হাতে চোট পেয়েছে, আর আমি ক্লাসে বসে বসে মুড়ি খাবো? হ্যাঁ, দিয়ার কথা শুনে খুশিতে ভিতরটা নাড়া দিয়ে উঠলো, কারণ আমার বোনটা আমায় অনেক বেশি ভালোবাসে। আমার কিছু হলে সে কখনো সহ্য করতে পারে না। সে যেখানে থাকুক না কেন, আমার বিষয়ে কিছু শুনলেই সে আমার কাছে ছুটে আসবে। ভাইয়া এখন কেমন লাগছে তোর? এই তো ভালো রে। তুই এত বড় হয়ে গেছিস, তাও তুই এখনো নিজেকে সামলাতে পারিস না? তোকে নিয়ে আর পারা যায় না। আরে পাক না বলি, থাক হয়েছে, আর শাসন করতে হবে না আমাকে। আমি ঠিক আছি। বল তোর কি অবস্থা, কেমন যাচ্ছে পড়ালেখা তোর? ভাইয়া পড়ালেখা তো ভালোই চলছে, তোর বোর্ড পরীক্ষার প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ। মন দিয়ে লেখাপড়া কর। 2 ভাই বোন মিলে কথা বলছিলাম, তখনই মা খাবার নিয়ে আসলো। এর মাঝে গার্ডও ওষুধ নিয়ে এসে গিয়েছে। মা দিয়াকে দেখে বলতে লাগলো, বাহ, ভাইয়ের লাডলি বোন চলে এসেছে। মা সে তো আসবই। আচ্ছা যা, এসেই যখন পড়েছিস তাহলে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। না, আমি এখন কিছু খাবো না। তুমি ভাইয়াকে খাইয়ে দাও, আমি ভাইয়ার পাশে বসছি। আচ্ছা ঠিক আছে। মা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি চুপচাপ বসে বসে মায়ের হাতে খাইয়ে দেওয়া খাবারগুলো গিলছি। মা আমায় খাওয়ানো শেষ করে চলে গেল। মা যাওয়ার পর দিয়া আরো কিছু সময় আমার কাছে এসে বসেছিল। পরে সেও নিজের রুমে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে এসেছে। মা রাতের খাবারটাও এসে খাইয়ে দিয়ে গেছে, কারণ আমার ডান হাতেই সেই মেয়ে চাকু দিয়ে ঘা মেরেছে। খেয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। তখনই সেই মেয়ের কথা শুনে মনে পড়লো, শুয়ে সেই মেয়ের কথা ভাবছি। ইস কি মারাত্মক চাহনি ছিল সেই মেয়েটার কথা ভাবতে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে ভিতরে। না, মেয়েটার সাথে একদিন একটু দেখা করা দরকার। এইভাবে আরো 2 দিন কেটে গেল। 3 দিনের মাথায় আমার সবচাইতে ক্লোজ সেই গার্ড ছিল, যার নাম মঞ্জুর। তাকে সমস্ত কিছু জানালাম। সে আমার কথা শুনে হতবাক হয়ে গেল। ভাই, কি এত ছোট মেয়ে আপনার হাতে চাকু মেরেছে? চলেন তো দেখি তার গ্রামে, তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবো সোজা। দরকার হয় শহরে থাকা আমাদের সমস্ত ছেলেপেলেকে নিয়ে সেখানে যাব, তারপর দেখব তাকে তুলে আনা থেকে কে আটকায়। দেখি কত বড় বুকের পাটা সে মেয়ে, যে আপনার গায়ে চাকু দিয়ে আঘাত করে সেই মেয়ে। আরে মঞ্জুর ভাই, তার কোনো প্রয়োজন নেই। মেয়েটা এখনো অনেক ছোট। আমি শিওর যে সে ভুল করেই এমনটা করেছে। সো তাকে উঠানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, এখন আমরা দুজন সেই গ্রামে যাব। ঠিক আছে ভাই, চলেন। বডিগার্ড মঞ্জুরকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলাম যেখানে মেয়েটা আমায় চাকু মেরেছিল। হয়তো সেটাই মেয়েটার গ্রাম। গাড়ি নিয়ে সেই জায়গায় চলে গেলাম। সেখানে যেতেই দেখি মেয়েটা তার বয়সের চাইতে ছোট ছোট বাচ্চাদের সাথে কানামাছি খেলছে। আমি মঞ্জুর ভাইকে দেখিয়ে বললাম সেই মেয়েটা। ভাই, কি মেয়েটাকে গিয়ে তুলে আনবো? না,
আমরাই তার কাছে যাব, আর তাকে তুলে নিয়ে যাওয়ার কোনো মাকসাদ নেই আমার। না হয় তুলে নেওয়ার হলে সেদিনই তুলে নিয়ে যেতাম। পরে আমি আর গার্ড মঞ্জুর ভাই গাড়ি থেকে নামতেই দেখি মেয়েটা খেলা বাদ দিয়ে আমাদের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। মঞ্জুর ভাই মেয়েটার চেয়ে থাকা দেখেই গাড়ির ভিতর থেকে হাত দিয়ে মেশিনটা হাতে উঠিয়ে নিল। মঞ্জুর ভাই মেশিনটা নিয়েছেন ঠিক, কিন্তু সেটাকে কোমরে গুজে রাখুন। ঠিক আছে ভাই। মেয়েটা আমাদেরকে দেখতে পেয়ে খেলা বাদ দিয়ে রেখে আমাদের দিকে এগিয়ে আসলো। এই যে আপনি আবার এখানে কি করছেন? মেয়েটার কথা বলার ভঙ্গিমা দেখে বেশ অবাক হলাম, কারণ মেয়েটা সেদিন তুই তুকারি করছিল, আর আজকে আপনি করে কথা বলছে। কি হলো, কথা বলছেন না যে? আসলে এমনিতেই তোমাদের গ্রামটা দেখতে এসেছিলাম। ও আচ্ছা, আসুন তাহলে আপনি আমার সাথে। আর আপনার চেলাকে বলুন গাড়িতে বসতে, তাকে আমি আমার সাথে নিয়ে যেতে পারবো না। মঞ্জু ভাই মেয়েটার কথা শুনে বিশাল খেপে গেল, কিন্তু আমি সাথে সাথেই মঞ্জুর ভাইয়ের হাত চেপে ধরলাম। মঞ্জুর ভাই আমার হাত চেপে ধরা দেখে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো, আর মেয়েটা আমায় তার সাথে যেতে বলল। মেয়েটার পিছন পিছন হাঁটছি। কিছুটা দূর যেতেই দেখি বিশাল একটা গ্রাম। মেয়েটা আমাকে তার গ্রাম দেখানো বাদ দিয়ে রেখে তার বাসায় নিয়ে গেল। কি হলো, তুমি আমায় এখানে আনলে কেন? চুপচাপ বসুন, আমি একটু আসছি। আমি চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর মেয়ে হাতে করে একটা নাস্তার ট্রে নিয়ে আসলো, যেটাতে সম্ভবত খিচুড়ি রয়েছে। এই যে এসব কি করছো? এই বেটা, তুই চুপচাপ বসতে পারিস না? তোর সব কিছুতে প্রশ্ন করতে হয় কেন? হ্যাঁ, মেয়েটার কথা শুনে চুপচাপ হয়ে গেলাম, কারণ মেয়েটার ঘাড়ের রগ যে মোটা সেটা আমার বুঝতে বাকি নেই। সে কিছুক্ষণ আমাকে আপনি করে বলছে, আবার কিছুক্ষণ তুই। আমি চুপচাপ বসে আছি, তখনই সেই মেয়েটা নাস্তার ট্রে থেকে খিচুড়ির বাটিটা উঠিয়ে নেয়, পরে নিজেই হাত ধুয়ে আমার সামনে খাবারের লোকমা ধরে। আমি চোখ পাকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। আরে এত অবাক হওয়ার কিছু নেই, আপনি আমাদের এলাকার মেহমান, তাই একটু খাতির যত্ন করছি। আবার তার উপরে আপনার হাতে আমি নিজেই আঘাত করেছি, যার কারণে আপনি আপনার হাতে খেতে পারবেন না, তাই নিজের হাতেই আপনাকে খাইয়ে দিচ্ছি। কি হলো, হা করুন। বাধ্য ছেলের মতনই পিচ্চি মেয়েটার কথাই হা করলাম, আর সে আমায় খাওয়াতে শুরু করলো। আমায় খাওয়ানো শেষ করে হাত ধুয়ে নিয়ে আমার ক্ষত হাতটার মধ্যে নিজের হাত দিয়ে ছোঁয়াতে শুরু করলো। মেয়েটার আচরণে একটার পর একটা অবাকই হচ্ছি খালি, কিন্তু আমি কোনো কথা বা কোনো ধরনের রেসপন্সই করছি না। হুট করে সে আমার হাতটা উঠিয়ে নিয়ে তার নরম ঠোঁট দিয়ে চুমু খেতে আরম্ভ করলো। মেয়েটার এমন আচরণে আমি যেন আর আমার মধ্যে নেই, হারিয়ে গেছি কোনো এক কল্পনার রাজ্যে। হুট করেই সে আমার হাতটা উঠিয়ে নিয়ে তার নরম ঠোঁট দিয়ে চুমু খেতে আরম্ভ করলো। মেয়েটার এমন আচরণে আমি যেন আর আমার মধ্যে নেই, হারিয়ে গেছি কোনো এক কল্পনার রাজ্যে। কিন্তু হুট করে সে আবার মুহূর্তের মধ্যে আমার হাত ঝাড়ি দিয়ে দূরে ঠেলে দেয়। অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছি আমি মেয়েটার এমন আচরণে। তখনই সে নরম সুরে বলে, দেখুন, আপনি কিছু মনে করবেন না, আসলে আমি বেখেয়ালি ভাবে এমনটা করে ফেলেছি। কিন্তু সত্যি বলতে আমার অনেকটা খারাপ লাগছিল আপনার হাতে চাকু দিয়ে আঘাত করার পর থেকে, তাই হয়তো নিজের খেয়াল হারিয়ে বেখেয়ালি হয়ে গিয়েছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি মেয়েটার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছি, কারণ তার কথাবার্তার ধরন এতটা সুন্দর যে তার থেকে চোখ ফেরাতেই ইচ্ছে করছে না। এই যে মিস্টার, কোথায় হারিয়ে গেলেন আপনি? এবার মেয়েটার বেখেয়ালি ভাবটা আমার মধ্যে বিরাজ করেছে। এই যে মেয়ে, তুমি চাইলে আরো চুমু খেতে পারো, কোনো আপত্তি নেই তাতে। ইচ্ছে হলে সারাদিন আমাকে তোমার সামনে বসিয়ে রেখে তোমার নরম ঠোঁটের ছোঁয়া তুমি আমার হাতে দিতে পারো, এতে আমি বিন্দু পরিমাণও রাগ করব না। এই যে মিস্টার, কিসব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? হ্যাঁ, মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি আপনার? আর আমি আপনার হাতে সারাদিন চুমু খাবো মানে কি? মেয়েটা রাগান্বিত কণ্ঠ শুনে বেখেয়ালি ভাবটা মুহূর্তের মাঝেই উল্টো রাস্তা ধরে পালিয়েছে আমার। না মানে আসলে রাখুন আপনার আসলে টাসলে, আপনার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই। সো আপনি এখান থেকে এখন চলে যান। আরে তুমি এত রাগ করছো কেন? দেখো, আসলে আমি কথাটা ইচ্ছে করে বলিনি। আমি রাগ করেছি কারণ আপনি রাগ করার মতোই কথা বলেছেন, আর আমার রাগটা একদম সস্তা, যখন তখন চলে আসে। তাই এলাকার মানুষ সবাই অনেক সাবধানে কথাবার্তা বলে আমার সাথে, আর সেই সবার মাঝে আমার বাবাও রয়েছে। যদিও আমি কখনো আমার বাবার সাথে রাগারাগি করি না, কিন্তু তারপরেও তিনি আমার সাথে হুশ করে কথাবার্তা বলেন। আসলে সরি। আমি সরির কোনো প্রয়োজন নেই, প্লিজ আপনি দয়া করে এই গ্রাম থেকে চলে যান, আর কখনো এই গ্রামে আসবেন না আপনি। আরে মেয়ে, তুমি এতটা রেগে যাচ্ছ কেন? প্লিজ শান্ত হও। দেখুন, এবার কিন্তু সত্যি আমার রাগ উঠে যাচ্ছে। আমি আপনাকে বলেছি এখান থেকে চলে যেতে, আপনি যদি এখন আমার কথা না শোনেন তাহলে কিন্তু অনেক ভয়ঙ্কর কিছু ঘটবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। চলে যান। মেয়েটার বাসা থেকে উঠে বেরিয়ে এলাম। মেয়েটা আমার পিছনে পিছনে তার বাড়ির দরজা পর্যন্ত এসেছে, আর আমি মঞ্জুর ভাইয়ের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছি। কিন্তু হুট করে মনে পড়লো যে মেয়েটার নামটাই জানা হলো না। আবার পিছনে ফিরে মেয়েটাকে ডাক দিলাম, এই যে। আবার কি হয়েছে? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল,
এত কিছু হলো কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। তোমার নামটা একটু বলবে প্লিজ? আমার নাম ইদনি। কিসে পড়ো তুমি? আকাশের পাল্টা আরেকটা প্রশ্ন শুনে ইদনি চরম রেগে যায়, যার ফলে সে কোমরে গুজে রাখা চাকুটা বের করে আকাশকে দেখিয়ে বলে, এই বেটা, তুই আমাকে একটা প্রশ্ন করবি বলে পাল্টা দ্বিতীয় প্রশ্ন কেন করছিস? যা ভাগ এখান থেকে। আরে বলো না প্লিজ। ওই বেটা, তুই কি এখান থেকে যাবি নাকি এসে চাকু দিয়ে তোর ভাড়াল নামাবো? আরে চলেই তো যাব, থাকতে তো আর আসিনি এখানে। তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেওয়া মাত্রই আমি চলে যাব। আমি অষ্টম শ্রেণীর পরীক্ষা দিয়ে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, কিন্তু কিছু কারণে গত বছর লেখাপড়া ছেড়ে দিয়েছি। যা, এবার তোর দ্বিতীয় প্রশ্নের উত্তরও দিয়েছি, সো এলাকা ছাড় তুই আমার। আমি আর কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে আসলাম। যদিও মনের ভিতরে আরো অনেক কয়টা প্রশ্ন ছিল, কিন্তু মেয়েটার রাগান্বিত চেহারা দেখে প্রশ্নগুলো নিজের ভিতরেই রেখে দিয়েছি। হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে প্রায় মঞ্জুর ভাইয়ের কাছেই চলে এসেছি। তখনই একটা মুরব্বি টাইপস লোক পিছন থেকে আমাকে ডাক দেয়। সাহেব, একটু দাঁড়ান, কথা আছে আপনার সাথে। লোকটার ডাক শুনে দাঁড়িয়ে গেলাম, আর লোকটা আমার দিকে এগিয়ে আসলো। জি বলুন। সাহেব, কিছু মনে না করলে একটা কথা বলতাম। জি বলুন। সাহেব, আপনি সেই মেয়েটার সাথে গ্রামে ঢুকেছেন, তার নাম হলো ইদনি, আর আমি হলাম তার বাবা। ও আচ্ছা। সাহেব, মেয়েরা কিন্তু আমার অনেক লক্ষ্মী, কিন্তু আবার একটু বদমেজাজিও। তার রাগের জন্য তাকে গ্রামের সবাই ভয় পায়। এমনকি তার এই রাগের জন্য গত বছর স্কুল থেকেও তাকে আমার বের করে আনতে হয়েছে। কিন্তু বিশ্বাস করুন সাহেব, তার রাগের চাইতে বেশি উদার মন। গ্রামের কোনো মানুষের সমস্যা হলে সে সবার প্রথম গিয়ে তার পাশে দাঁড়ায়। এমনকি আমার পকেট থেকে পর্যন্ত টাকা নিয়ে গিয়ে গ্রামের মানুষের সাহায্য করে। কিন্তু কথা হলো, আপনি ইদনির বায়োগ্রাফি আমায় কেন শোনাচ্ছেন? সাহেব, আপনার এই কথার উত্তরে আবারও আপনার থেকে অনুমতি নিতে হবে যে আপনি আমার এই কথায় ও কিছু মনে করবেন না। বলুন, কিছু মনে করব না আমি। সাহেব, আমার বয়সটা না এমনি এমনি হয়নি। মানুষের চোখ দেখে বা অনেক কিছু বলে দিতে পারি আমি। মানে কি? সাহেব, মানেটা না হয় নাই বা বললাম। লোকটার কথা শুনে চরম অস্বস্তি লাগছে। আচ্ছা আমি চললাম, আমার একটু কাজ আছে। তাছাড়া গার্ড আমার জন্য গাড়ি নিয়ে বহু সময় যাবত অপেক্ষা করছে। ঠিক আছে সাহেব, ভালো থাকবেন। লোকটার সাথে কথা শেষ করে গ্রাম ছেড়ে মেইন রোডে গাড়ির কাছে চলে এসেছি। তারপর মঞ্জুর ভাইকে সাথে নিয়ে সোজা বাসায় এসে পড়লাম। বাসায় এসে নিজের রুমে শুয়ে শুয়ে রেস্ট করছি। বাসার মধ্যে সারাটা দিন কাটিয়ে দিলাম। দেখতে দেখতে দিনের আলো নিভে গিয়ে রাতের আধার ঘনিয়ে এলো। মা নাস্তা নিয়ে রুমে এসেছে। কি বাবা, তুই সারাদিন রুমে শুয়ে বসে কি করছিস? নিজেও তো যেতে পারিস সবার সাথে কথাবার্তা বলার জন্য। না মা, তেমন কিছু না। আসলে ইদানিং কেন জানি শুয়ে বসে থাকতেই ভালো লাগে। এই এই না না, এটা করা যাবে না একদম। শরীরকে অলস বানানো মোটেও ভালো কথা নয় কিন্তু। আরে না মা, তেমন কিছু না। এমনিতে শুয়েছিলাম আজকে, আর কাল থেকে তো কলেজ আর অফিসে যাব ভাবছি। ঠিক আছে, যদি সুস্থ মনে হয় শরীর, তাহলেই সবকিছু আবার কন্টিনিউ কর। আচ্ছা নে, এবার মুখ খোল। তোকে নাস্তাগুলো খাইয়ে দিয়ে নিচে যেতে হবে আমার আবার। মা আমায় নাস্তা খাইয়ে দিয়ে নিচে চলে গেল, আর আমি ফোন হাতে নিয়ে কিছুটা সময় ফেসবুকিং করলাম। সন্ধ্যায় কেটে গিয়ে মধ্যরাতের প্রহর শুরু হয়েছে। মা আমায় আবার টাইম করে এসে খাইয়ে দিয়ে গেল। আমি ওষুধকে ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গা এলিয়ে দিয়েছি, কিন্তু ঘুম যেন আসতেই চাইছে না। বিছানার এপাশ ওপাশ ছটফট করছি খালি। তখনই মনের ভিতরের ভাবনা চিন্তাগুলো সেই মেয়ের দিকে মোড় নিল। শুয়ে শুয়ে তার কথা ভাবছি। ইস কি মায়াবী চেহারা মেয়েটার। জানি না কেন জানি মেয়েটাকে নিয়ে ভাবতে ইচ্ছে করে খালি। তাকে নিয়ে ভাবলে কেমন যেন নিজের দুনিয়া ভুলে গিয়ে অন্য দুনিয়ায় চলে যাই আমি। এই যে দেখেন, ছটফট করছিলাম বিছানায় শুয়ে শুয়ে, কিন্তু মেয়েটাকে নিয়ে কল্পনা জল্পনা করতেই ছটফটানি ভাবটা কোথায় যেন উদাও হয়ে গিয়েছে। মেয়েটাকে নিয়ে মনের ভিতরে একটা কল্পনার রাজ্য তৈরি করলাম, কিন্তু হুট করে সেই রাজ্যে ভাটা পড়লো। এই আমি কি পাগল টাগল হয়ে গেলাম নাকি? মনে তো হচ্ছে তাই হয়েছি। না হয় এতটুকু একটা মেয়েকে নিয়ে আমার মনে কিসের এত ফিলিংস? কোথায় আমার বয়স 21-22, আর সেই মেয়ের বয়স 14-15। মনের ভিতরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, কারণ মেয়েটার বয়সের কথা চিন্তা না করে তাকে নিয়ে কল্পনার রাজ্য তৈরি করছি আমি। না, আমার এটা ঠিক হচ্ছে না, কিন্তু আবার মনও মানছে না। দুনিয়ার সমস্ত অস্থিরতা বিরাজ করেছে আমার মধ্যে। কি করব ভেবে পাচ্ছি না। মাথা পুরো জ্যাম খেয়ে আছে। না, এখন ঘুমিয়ে যাওয়া প্রয়োজন। সকাল হলে ঠান্ডা মাথায় ভাববো মেয়েটাকে নিয়ে। চিন্তা ভাবনা মতন ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই ঘুম থেকে উঠেই সেই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলাম। কিছুক্ষণ ভাবতে একটা সলিউশন বেরিয়ে এলো যে সবসময় দুনিয়ার সমস্ত কিছু নিয়ম মাফিক হয় না। কিছু সময় অনিয়ম করেও অনেক কিছু হয়, আর আমিও না হয় অনিয়ম করে মেয়েটাকে আপন করব। হ্যাঁ, অপ্রত্যাশিত ঘটনা আমিই রটাবো।
মেয়েটাকে আপন করে নিয়ে তারপর রেডি হয়ে গাড়ি নিয়ে কলেজে চলে গেলাম। কলেজে যেতেই প্রিন্সিপালের ডাক পড়লো, তাই স্যারের রুমে চলে গেলাম। জি স্যার বলুন, আমায় কেন ডেকেছেন? আকাশ, আসলে একটা সমস্যায় পড়েছি আমি। কি সমস্যা স্যার? কিছুদিন আগে তো পুরো কলেজে পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় প্রথম সেমিস্টারে একটা মেয়েকে আটকিয়েছি আমি, কারণ সে অনেক কয়টা বিষয়ে ফেল করেছে। কিন্তু আজ তার ভাই ছেলে পেলে নিয়ে আমার পথ আটকায়, আমার শাসিয়েছে যে তাকে যদি সেকেন্ড ইয়ারে মানে তোমাদের ক্লাসে না উঠায় তাহলে সে আমার 12টা বাজাবে। সে আমাকে আজকের দিনটা সময় দিয়েছে। আমি বাড়ি ফেরার পথে নাকি তারা আমার আবার আটকাবে। এখন কি করব বলো তো? আমি তো নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। স্যার দেখুন, নিয়মের বাইরেও কিন্তু অনেক কিছু হয়, কিন্তু আপনার বিষয়টা যেহেতু বাধ্যতামূলক তাহলে তো আপনাকে আপনার কাজই করতে হবে। কিন্তু তারা তো আমার আজকের দিনটা সময় দিয়েছে। আমি যদি তাদের কথা না শুনি তাহলে তারা আমার ক্ষতি করে দিবে। প্লিজ আকাশ, তুমি আমাকে এই বিষয়ে কোনো একটা সাহায্য করো। ঠিক আছে স্যার, কলেজ শেষে আজ আমি আপনার সাথে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ক্লাসে চলে আসলাম। সব কয়টা ক্লাস শেষ করে প্রিন্সিপালের সাথে তিনার গাড়িতে করে তিনার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তখনই দেখি বাজারের মোড়ের মধ্যে অনেক কয়টা ছেলে পেলে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ দেখো, ওই যে ছেলেগুলো। স্যার আপনি আমার সাথে আসেন। স্যারকে নিয়ে গাড়ি থেকে নামতে ছেলে পেলেগুলো আমাদের দিকে এগিয়ে আসলো। তখনই তাদের থেকে একজন ছেলে বলে উঠল, স্যার আমার বোনকে সেকেন্ডে উঠিয়েছেন তো? ভাই দেখেন, ফেল করলে উপরে ওঠানোর কোনো নিয়ম নেই। আর তাছাড়া আপনার বোন অনেক কম বিষয়ে ফেল করেছে, সো স্যার আপনার বোনকে উঠাতে পারবে না। ওই বেটা প্রিন্সিপাল উঠাবে তো তোর বাপও উঠাবে। তুই কে রে? তুই আমাদের মাঝে ক্ষমাখা এসে বাম হাত কেন দিচ্ছিস? ভাই ঠিকঠাক মতন কথা বল, না হয় কিন্তু। না হয় কিন্তু কি? কি করবি তুই? ছেলেটার কথা শুনে আকাশের মেজাজ চটে যায়। সে কোমর থেকে পিস্তল বের করে সোজা গিয়ে সেই ছেলের কলার চেপে ধরে। বল এবার কি বলবি? ছেলেগুলো আকাশের হাতে পিস্তল দেখে ঘাবড়ে যায়, যার ফলে ছেলেগুলো একদম চুপচাপ হয়ে যায়। কিন্তু আকাশ চুপচে থাকার পাবলিক নয়, কারণ বেয়াদবের সাথে বেয়াদবি করা সে ভালো করে জানে। তাই সে সেই ছেলেটার কলার ছিঁড়ে দিয়ে গালের মধ্যে কষে একটা লাগিয়ে দেয়। তারপর বলতে থাকে, স্যারের সাথে অসভ্যের মতন আচরণ করলি কোন সাহসে তুই? কত বড় সাহস যে তুই স্যারের মতন সম্মানিত মানুষের সাথে বেয়াদবের মতন আচরণ করিস? ছেলেটা একদম বোবা হয়ে গিয়েছে, আর তার সাথে ছেলেপিলে যারা আছে তারা তো একদম যেন কিছুই জানে না। ছেলেটা চুপচাপ থাকা দেখে আকাশ আবার তার কলার চেপে ধরে। কিরে এখন কথা বলছিস না কেন? কিসের এত পাওয়ার তোর? তুই চিনিস আমি কে? তখনই পিছন থেকে কেউ একজন এসে শার্টের কলার চেপে ধরার মতন করে পিছন থেকে আকাশের শার্ট চেপে ধরে। আকাশ ছেলেটাকে ছেড়ে দিয়ে পিছনে ঘুরতেই দেখে ইদনি তার শার্ট পিছন চেপে ধরে তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইদিনি, তুমি হঠাৎ এখানে কি করছো? আমি আমার বাবার সাথে কেনাকাটা করার জন্য এখানে এসেছি, কিন্তু তুই বল যে তুই খোলা বাজারের মধ্যে গুন্ডামি মাস্তানি কেন করছিস? এতটা জঘন্য কেন তুই? ইদিনি আমার শার্ট ছাড়ো তুমি। না, আমি তোর শার্ট ছাড়বো না। তুই বাজারে গুন্ডামি কেন করবি? ইদিনি দেখো, তুমি কিন্তু এসবের পিছনের আসল কাহিনী জানো না। আমি জানি আর না জানি সেটা বড় বিষয় না, কথা হচ্ছে তুই খোলা বাজারের মধ্যে গুন্ডামি করছিস, যেটা আমি করতে দেব না। এই ভাইয়া, আপনারা চলে যান, আমি দেখছি এই ছেলেকে। ইদনির কথা শুনে প্রিন্সিপালের সাথে ঝামেলা করতে আসা ছেলেপিলেগুলো সেখান থেকে চলে যায়। ইদিনি এখন কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম, তুমি ভালোই ভালোই আমার শার্ট ছাড়ো। এই বেটা, একদম দাদাগিরি দেখাতে আসবি না বলে দিলাম। মনে রাখবি সব সময় যে ইদনি কারোর ধার ধারে না। ইদনির কথা শুনে চরম রাগ উঠে গেল। কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম ইদনির গালের মধ্যে, যার ফলে সাথে সাথে সে আমার শার্ট ছেড়ে দিয়ে কয়েক হাত দূরে সরে যায়। আর দূরে সরে গিয়ে গালে হাত দিয়ে কান্না জড়িত ভঙ্গিতে আমার দিকে চেয়ে থাকে, কারণ সে হয়তো ভাবতেও পারিনি যে আমি তাকে এমনভাবে বাজারের লোকজনের সামনে থাপ্পড় বসিয়ে দিব। তখনই তার বাবা আমার সামনে আসে আর ইদনিকে বলে, ইদনিমা, তুই গিয়ে আমাদের গ্রামে সিরিয়াল করা সেই গাড়িগুলোর আছে সেটাতে গিয়ে উঠে বস, আমি ওনার সাথে একটু কথা বলবো। ইদনি তার বাবার কথা মতন লাইনে দাঁড় করিয়ে রাখা একটা গাড়িতে গিয়ে বসলো, যেটা তাদের গ্রামেই যাবে। সাহেব, আমার মেয়েটা না বুঝে আপনার কাজে এসে বাধা দিয়ে ফেলেছে, প্লিজ আপনি কিছু মনে করবেন না। দেখুন, যা মনে করার তা একটু আগে করে ফেলেছি, কারণ সব জায়গায় মাথা ঘামালে হয় না। আপনারা হয়তো দেখছেন যে আমি পিস্তল হাতে নিয়ে সেই ছেলেগুলোকে শাসাচ্ছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমি গুন্ডা মাস্তান।
সেই ছেলেগুলো ওই যে দেখছেন দাঁড়িয়ে আছে ভদ্রলোক, যে কিনা আমাদের কলেজের প্রিন্সিপাল, তিনাকে শাসাচ্ছিল। তাই তাদেরকে শায়েস্তা করার জন্য এখানে এসেছি। কিন্তু ইবনি তার মাঝে এসে হাঙ্গামা শুরু করে দিল। সাহেব, ইবনির তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনি আমার মেয়েকে মাফ করে দিন। আসলে আমার মেয়েটা অত শত বুঝে না, তাই সে না বুঝে এমন করে ফেলেছে। কিন্তু আশা করি সে আপনার সাথে মানিয়ে নিতে পারবে। আর দেখবেন যখন সে আপনার সাথে পুরোপুরি মিশে যাবে, তখন সে আপনার কথা ছাড়া এক চুল পরিমাণও নড়বে না। মানে কি বলতে চাইছেন আপনি? সাহেব, মানেটা আমার চাইতে কিন্তু আপনার ভালো করে জানা। সাহেব, আমার নাম্বারটা রাখেন, আপনি প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে। তিনি নাম্বার বলল, আর আমি নাম্বারটা ফোনের ডায়ালে তুলে সেভ করে নিলাম। সাহেব, এখন আসি। লোকটা চলে গেল, আর আমি এখনো ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছি। তখনই প্রিন্সিপাল স্যার এসে আমার কাঁধে হাত রাখে আর বলে, আকাশ, মেয়েটা কে ছিল? স্যারের প্রশ্নের উত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আকাশ, সমস্যা নেই, উত্তর দিতে হবে না। আমি যা বুঝার তা শুরুতেই বুঝিয়ে নিয়েছি। কারণ এখন কোনো বাপের বেটা নাই যে তোমার গায়ে এসে হাত দেবে। কিন্তু সেই মেয়ে এসে যখন তোমার শার্ট চেপে ধরেছে, তার মানে সে তোমার আপন কেউ লাগে। আর কোন কাতারের আপন তা তোমার নিরাপত্তা দেখে বুঝে নিয়েছি আমি। স্যারের কথা শুনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে মতন অবস্থা, শরমে মাথা নুইয়ে রেখেছি। আরে আকাশ, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি এখন কলেজের বাইরে আছি। তুমি এখন আমাকে প্রিন্সিপাল না ভাবলেও পারো। তবে হ্যাঁ, একটা কথা বলি, মেয়েটা খুব মায়াবী। যদি সম্ভব হয় অতি দ্রুত তাকে বিয়ে করে নাও। কারণ আজকালকার মেয়েরা একটু বড় হলেই নিজের ভার্জিনিটি হারিয়ে বসে, না হয় নিজের ইচ্ছায় বিলিয়ে দেয়। সো যত তাড়াতাড়ি বিয়ে করবে ততই মুসিবত কম। আর তাছাড়াও আমার মতে তুমি এখন পরিপূর্ণরূপে এস্টাবলিশ। কারণ তোমার পড়ালেখার পাশাপাশি বিজনেস আছে, তার নাম ডাক তো আছেই, মাশাল্লাহ। সো পড়ালেখা না করলেও চলে তোমার। পড়ালেখার চিন্তা করে এমন মেয়েকে হাতছাড়া করা বোকামি হবে তোমার। তাই ভালোভাবে একটু ভেবে দেখো। আচ্ছা, আমি এখন চলে যেতে পারবো। আর তোমাকে একটা গাড়ি ঠিক করে দিছি, তুমি বাসায় চলে যাও। না না স্যার, তার কোনো প্রয়োজন নেই। আরে প্রয়োজন তোমার না থাকলেও আমার আছে, কারণ তুমি আমার প্রয়োজনে এসেছো। সো আমি গাড়ি ঠিক করে দিচ্ছি। স্যার একটা সিএনজি ঠিক করে দিল। তিনি সিএনজিওয়ালাকে ভাড়াও দিয়ে দিয়েছে। সিএনজি করে বাসায় চলে আসলাম। অন্যদিকে আমার ড্রাইভার গিয়ে গাড়ি নিয়ে এসেছে কলেজ থেকে, কারণ কলেজ থেকে বের হয়ে তাকে মেসেজ করে বলেছি যে কলেজের সামনে থেকে আমার গাড়ি বাসায় নিয়ে যেতে। তাই সে কথা মতন গাড়ি নিয়ে বহু আগে বাসায় চলে এসেছে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছি। একটু পর দিয়া এসে ডেকে গেল খাবারের জন্য, তাই নিচে চলে গেলাম খাবার খেতে। মা নিজ হাতে খাবার খাইয়ে দিয়েছে। তারপর খেতে উপরে চলে এসেছি, কারণ একটু রেস্ট করা দরকার। বিছানায় শুয়ে আছি, তখনই ইদনির কথা মনে পড়ল। যে মেয়েটাকে আজকে আমি ভরা বাজারের মানুষজনের সামনে থাপ্পড় মেরেছি, এটা মনে পড়তেই কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। না, মেয়েটাকে সরি বলা উচিত, কিন্তু কিভাবে সরি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। তখনই মনে পড়ল যে ইদনির বাবার নাম্বার আমার কাছে আছে। সাথে সাথে ইদনির বাবার নাম্বারে ফোন দিলাম। তিনি ফোন রিসিভ করতে সালাম দিলাম তিনাকে। তিনি আমার সালামের উত্তর দিয়ে বলল, জি সাহেব, বলেন। লোকটার কথা শুনে বেশ অবাক হলাম, কারণ তিনি আমার সালাম শুনেই অনুমান করে নিয়েছে যে আমি কে। বাহ, বেশ তুখোর সেন্স তো লোকটার। আসলে আমি একটু ইদনির সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আমি ইদনিকে ফোনটা দিচ্ছি। তিনি গিয়ে ইদনিকে ফোন দিয়ে বলল আমি তার সাথে কথা বলতে চাই। ইদনি ফোনটা হাতে নিয়ে বলল, এই গুন্ডা, তুই কি করতে ফোন করেছিস? ইদনি, আসলে আমি সরি। আসলে আমার চরম রাগ উঠেছিল তখন তোমার আচরণে, তাই রাগ সামলাতে না পেরে তোমায় এতগুলো মানুষের সামনে থাপ্পড় মেরেছি। এই গুন্ডা, রাগ তোর সরি? তুই কে রে ভাই? কি হোস তুই আমার? তুই তো আমার কিছুই না। না তুই আমার কিছু হোস, আর না আমার পরিবারের। তো সরি বলার ফর্মালিটি পালন করার কি আছে? আসলে ইদনি, আমার অনেক খারাপ লাগছে তোমাকে থাপ্পড় মেরে। আরে ভাই, তোর খারাপ লাগা তোর কাছে রেখে দে, কারণ ফর্মালিটিস এই কোনো কাজ নেই এখানে। কারণ তোর সাথে আমার কাকতালীয় ভাবে 2-3 বার দেখা হয়েছে, কিন্তু তার মানে এই না যে আবারও দেখা হবে। সো সরি বলার ফর্মালিটি পালন করতে হবে না। আর ইদনি, তুমি আমার উপরে রেগে গিয়ে হয়তো এত সব কথা বলছো। সত্যি আমি সরি। আরে ভাই, আমি কোনো রেগে নাই তোর উপরে। রেগে তো ছিলি তুই, কারণ আমি তোকে চাকু দিয়ে আঘাত করেছি, তাই তুই আমার উপরে প্রতিশোধ নিয়েছিস। সো যাই করেছিস ভালোই করেছিস। আর কখনো তো আমাদের দেখা হচ্ছে না, তাই সরিটা তোর কাছে রেখে দে।
আর আমিও আজকের বিষয়টা ভুলে যাব। এখন রাখলাম ফোন। ইদনি আমার মুখের উপরে ফোনটা রেখে দিল। ইদনির কথাবার্তা আর এমন আচরণে আমার মনটা আরো বিশাল খারাপ হয়ে গেল। কি করব কিছুই যেন মাথায় কাজ করছে না। তৎক্ষণাৎ একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ইদনিকে আমি বিয়ে করে নিব, আর সেই বিষয়ে আজকে আম্মুর সাথে কথা বলবো। সোজা নিচে চলে গেলাম আম্মুর রুমে। কি রে, হঠাৎ তুই আমার রুমে? কিছু কি বলবি? বল, কি হয়েছে? মা, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাকে আমি বিয়ে করতে চাই। বাহ, এ তো বেশ ভালো কথা। কিন্তু সমস্যা হলো মেয়েটা আমার চাইতে কিছুটা ছোট, আর সে গ্রামের মেয়ে। আরে তা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কথা হলো সেই মেয়েটা তোর সাথে ভালোভাবে সংসার করতে পারবে কিনা সেটাই ভাবার বিষয়। মা, আশা করি সে পারবে। তাহলে তো ভালোই। আচ্ছা, তাহলে মেয়ের ঠিকানা দে, আমি গিয়ে মেয়ের পরিবারের সাথে কথা বলবো। মা, মেয়ের বাবার নাম্বার আমার কাছে আছে, তুমি তার সাথে কথা বলো। আর তার পরিবার বলতে তার মা নেই, সো তার বাবাকে আসতে বললে তিনি এখানে চলে আসবে। তোমার কষ্ট করে সেখানে যাওয়ার দরকার নেই, কারণ তুমি সেখানে গেলে মেয়েটা রাজি নাও হতে পারে। আকাশের মা আকাশের শেষ কথাটা শুনে কিছুটা অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে তিনি নিজেই বলে, আচ্ছা ঠিক আছে, তার বাবার নাম্বার দে। ইদনির বাবার নাম্বার মাকে দিয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে আসতেই দেখি বালিশের পাশে থাকা ফোনটা বাজছে। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে ফরিদ হাঁপাতে হাঁপাতে বলছে, ফরিদ আকাশের টিমের এই ছেলে। হাই, শহরে অনেক ভয়ানক একটা গ্যাং এর উৎপত্তি হয়েছে, আর তারা ধরে ধরে আমাদের ছেলেপিলেকে মেরে ফেলছে। প্লিজ আপনি কিছু একটা করুন। কি কি বলিস তুই এসব? হ্যাঁ ভাই, তারা আজকে আমাদের 3টা ছেলেকে মেরে ফেলেছে। তুই তাদের কাউকে চিনিস বা দেখেছিস? না ভাই, তাদের বিষয়ে তেমন কিছু জানি না, তবে এটুকু শুনতে পেরেছি যে তাদের লিডার একটা মেয়ে, আর সেই মেয়ে মানুষকে আস্ত খেয়ে ফেলতে পারে। এক প্রকারের নরপিশাচ বলতে পারেন। কামড়েই নাকি মানুষকে মেরে ফেলে। শুধু সে একা নয়, তাদের টিমের অনেকেই এই নাকি কামড়ে মানুষ মেরে ফেলার ক্ষমতা আছে। আমাদের 3টা ছেলেকেও তারা কামড়ে মেরেছে। আমাদের ছেলেপিলের লাশ পাওয়ার পর তাদের গলার নিচে কারোর দাঁতের চিহ্ন পেয়েছি, যেই চিহ্নটা একদম গলার চামড়া থেকে নিয়ে শুরু করে গলার রক পর্যন্ত গিয়েছে। যেসব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ তাদের গলায় ধারালো হাত দিয়ে কামড়েছে। ঠিক আছে, আমি দেখছি, তোরা একটু সাবধানে থাক। তারপর ফোন রেখে দিলাম বিছানার পাশে। মাথা খারাপ হয়ে গিয়েছে পুরো এই খবর শোনার পর। তখনই ফোনটা আবার বেজে ওঠে। বালিশের পাশ থেকে ফোনটা আবার হাতে উঠাতেই দেখি ইদনির বাবার নাম্বার থেকে ফোন এসেছে। আমি তাড়াতাড়ি কিছু না ভেবেই ফোনটা রিসিভ করলাম। তখনই অপর পাশ থেকে ইদনি বলে ওঠে, সরি। চমকে গেলাম ইদনির এমন অদ্ভুত আচরণে। ইদনি হঠাৎ সরি বলছো, কাহিনীটা কি? আসলে বাবা আমায় সব কিছু বলেছে বাসায় আসার পর, যে আপনি সেখানে গুন্ডামি করছিলেন না, বরং যারা গুন্ডামি করছিল আপনি তাদের শায়েস্তা করছিলেন। আমি দুঃখিত, প্লিজ কিছু মনে করবেন না। না, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার হাতের কি অবস্থা এখন? ভালো হয়েছে কি হাত? ভালো হয়েছে। আচ্ছা তাহলে এবার রাখি, ভালো থাকবেন। তুমিও। তারপর ইদনি ফোন কেটে দিল। বেশ খুশি লাগছে ইদনির এমন আচরণে। ভিতরে কেমন যেন অনুভূতি হচ্ছে ইদনিকে নিয়ে। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেল বেলায় মা এসে ডাকতে শুরু করলো, এই আকাশ উঠ। ঘুম ঘুম চোখে মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? আরে উঠে বস আগে, পরে তোকে বলছি। চোখ কসলাতে কসলাতে শোয়া থেকে উঠে বসলাম। বলো। আমি মেয়ের বাবার সাথে কথা বলেছি, তিনি রাজি তোর সাথে তিনার মেয়ের বিয়ে দিতে, কিন্তু তিনি বলেছেন আগামীকাল একবার গিয়ে তার সাথে এবং তার মেয়ের সাথে কথা বলতে। ঠিক আছে মা, আমি যাব। দেখতে দেখতে দিনটা কেটে গেল। পরের দিন সকালে কলেজে না গিয়ে ইদনির গ্রামে যাওয়ার জন্য রওনা হলাম। গার্ডকে সাথে নিয়ে ইদনির গ্রামে এসেছি। ইদনির বাসায় যাওয়ার মাঝপথে তার বাবার সাথে দেখা হলো। সাহেব, আপনি এসেছেন? সাহেব, আপনাকে কিছু বলার আছে। জি বলুন। সাহেব, ইদনিকে বিয়ের ব্যাপারে এখনো তেমন কিছুই বলিনি। সে শুধু জানে তাকে আজকে কেউ দেখতে আসবে। সো আপনি গিয়ে তার সাথে কথা বলুন। অবশ্যই আশা করি সে রাজি হবে না, কিন্তু আমি বললে আবার আমার কথাও সে ফেলতে পারবে না, কারণ সে আমায় অনেক বেশি ভালোবাসে। তার যত কষ্ট হোক না কেন সে তা মুখ বুজে সহ্য করে আমার কথা মেনে নেবে। ঠিক আছে, আমি গিয়ে তার সাথে কথা বলছি। ইদনির বাসায় চলে গেলাম ইদনির সাথে কথা বলার জন্য। সে আমাকে তার বাসায় দেখে অবাক দৃষ্টিতে বলতে লাগলো, এই আপনি এখানে কি করছেন? তোমার সাথে কথা বলতে এসেছি। মানে কি? আগে আমায় বসতে দাও। ভেতরে আসুন। ইদনির বাসার ভিতরে গিয়ে বসলাম। এবার বলুন। কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা বলে দিলাম, ইদনি, আমি তোমায় বিয়ে করতে চাই।
ইদানিং আকাশের কথা শুনে চরম রেগে যায়। সে কোমর থেকে সেই চাকুটা বের করে বসা থেকে উঠে দাঁড়ায়, পরে আকাশের দিকে চাকু নিশানা করে বলে, আগের বার তো হাত কেটেছি, এবার তোর গলা নামিয়ে দিব একদম। ঈদ দিন যা করার করো, আমি তোমায় বিয়ে করব এটাই খালি জানি আমি। দেখ, আমার কিন্তু অতিরিক্ত রাগ হচ্ছে, তুই কিন্তু অনেক বেড়েছিস, তোর দশা খারাপ করে ছেড়ে দেবো কিন্তু বলে দিলাম। ঈদনি বললাম তো যে তোমার যা করার করো, কিন্তু আমি তোমায় বিয়ে করে নিজের বউ বানাবো। এই হারামি, আর একবার এই বিয়ের নাম মুখে আনবি না। তোর মতন গুন্ডাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার, আর তাছাড়া বাবা আমাকে এখন বিয়ে দিবে না। ঈদনি তোমার বাবার সাথে কথা বললেই এখানে এসেছি। আকাশের মুখে তার বাবার কথা শুনে ইদনির গলার স্বর ছোট হয়ে যায়। বাবা বলেছে মানে? বুঝলাম না। তোমার বাবা তোমার আর আমার বিয়েতে রাজি। তিনার সাথে কথা বলেই তোমার কাছে এসেছি আমি। ইদনি চুপচাপ হয়ে যায় আকাশের কথা শুনে, কিন্তু কিছুক্ষণ পর সে নীরবতা ভেঙে নিজেই আকাশকে বলে, দেখ, আমার বাবা যদি তোর সাথে বিয়ে দেওয়ার সম্মতি দিয়ে থাকে তাহলে আমি চুপচাপ বিয়ে করে নেব, কিন্তু হ্যাঁ, তোর সাথে এই জন্মে কোনোদিনও সংসার করব না আমি, কারণ তুই হলি অনেক বড় গুন্ডা, আর তাছাড়া বয়সে তো আমার চাইতেও অনেক সিনিয়র। সংসার করার স্বপ্ন তোর ভুলে যেতে হবে, আর তাছাড়া আমি নিজেই তোর সাথে কোনোদিন সংসার করব না। হ্যাঁ, বিয়ে করলে অবশ্য তোর বাড়িতেই থাকতে হবে আমার, কিন্তু তুই কোনোদিন আমার মন আর শরীর পাবি না। তোর মতন তুই থাকবি আর আমি আমার মতন পড়ে থাকবো। আর যদি কখনো তুই আমার সাথে জোর করে কিছু করার চেষ্টা করিস তাহলে সেদিন হয় তোকে মেরে ফেলবো, না হয় নিজে মরে যাব। মোট কথা, তোকে আমি এই জীবনে কোনোদিনও মেনে নিব না, কারণ তোর জন্য আমার মনে কোনো জায়গা নেই, আছে শুধু ঘৃণা, কিন্তু সেটা প্রকাশ করার ভাষা পাচ্ছি না বাবার সম্মতি দেখে। আর হ্যাঁ, আরেকটা কথা, তুই আমাকে বিয়ে করাটা তোর জন্য অনেক বড় কাল হয়ে দাঁড়াবে, এটাই খালি মাথায় ঢুকিয়ে রাখিস। ইদনির কথা আকাশ এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়, কারণ সে আগে থেকে জানতো ইদনি এমন কিছু করবে বা বলবে। অবশ্য তার ধারণা এর চাইতেও আরো নেগেটিভ ছিল ইদনিকে নিয়ে, যে ইদনি তাকে হয়তো আবারও চাকু দিয়ে আঘাত করবে, কিন্তু না, সে সেটা করেনি। যাক বাবা, বাঁচলাম মেয়েটার হাত থেকে। ইদনি তুমি টেনশন করিও না, আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে ঠিক পাল্টে দিব। আকাশ কথাগুলো মনে মনে বলে, তখনই ইদনি তাকে আবার বলে, শোন, তুই হয়তো এখন মনে মনে ভাবছিস যে বিয়ের পর আমাকে তোর মায়ায় আটকে পরিবর্তন করবি, তাহলে সেটা কিন্তু তোর ভুল ধারণা হবে, কারণ এই ইদনি কখনো পাল্টাবার মানুষ না। সে যেটা একবার মুখ দিয়ে বলে সেটা সে করেই ছাড়ে, আর তোর ক্ষেত্রে তো আরো ভয়ঙ্কর হয়ে যাব আমি, কারণ তুই আমাকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছিস। আমার অনিচ্ছা সত্ত্বেও তুই আমার বাবাকে পটিয়ে আমায় বিয়ে করেছিস, তোর জন্য সত্যি অনেক ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ইদনির কথা শুনে তাজ্জব হয়ে গেলাম, কারণ সে আমার মনের কথাটা জেনে গেছে। না, এখন এখান থেকে যাওয়া উচিত, তাই বসা থেকে উঠে দাঁড়ালাম। ইদনি, বিয়ের জন্য তৈরি হও তুমি, আর আমার যা হওয়ার হবে, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। ইদনি আকাশের শেষ কথাটা শুনে আরো রেগে যায়, সে অগ্নির দৃষ্টি আকাশের দিকে তাকিয়ে থাকে। ইদনি, আমি চললাম এখন। যা দূর হ আমার চোখের সামনে থেকে, না হয় বিয়ের আগেই তোর মরণ হবে আমার সাথে। আকাশ ইদনির বাসা থেকে বেরিয়েছে, সোজা হাঁটা ধরে। মাঝপথের সেই জায়গাটাতেই আকাশের সাথে আবার ইদনির বাবার দেখা হয়। আমার কথা শুনে তার ভিতরে আমার রক্ত খাওয়ার পিপাসা জেগেছিল, কিন্তু আপনার কথা শুনে সে চুপ হয়ে যায়। কিন্তু তারপরে অনেক কিছু বলেছে আমাকে, তবে সেসব আপনাকে না বলাই ভালো। আপনি খালি বিয়ের ব্যবস্থা করুন, যত জলদি তাকে বিয়ে করব ততই ভালো আমার জন্য। ঠিক আছে, আমি আপনার মায়ের সাথে কথা বলে আসবো, শুক্রবার বিয়ের ডেট ফাইনাল করব। ঠিক আছে। ঈদদিন বাবার সাথে কথা শেষ করে চলে আসলাম। গাড়িতে বডিগার্ড অপেক্ষা করছে বসে বসে, তার সাথে আবারও বাসায় চলে আসলাম। বাসায় এসে মাকে জানালাম মেয়ের বাবার সাথে আর মেয়ের সাথে কথা হয়েছে আমার, কিন্তু কি কথা হয়েছে সেটা বলিনি। আর কারণ ঈদনির সম্পর্কে মাকে বললে তিনি এই জন্মে আর ঈদনির সাথে বিয়ে দিবে না। আমার ঈদনির আচরণ সম্পর্কে লুকিয়ে রেখে তার কিছুটা প্রশংসা করলাম। মা তো বেশ খুশি। তারপর নিজের রুমে চলে আসলাম। সময়ের মতন কাটছে। রাতের বেলায় ফরিদ আবারও ফোন দিল। ভাই, কোনো খবর পেয়েছেন কি সেই গ্যাংস্টারের সম্পর্কে? না, আমি এখনো এসবে মাথা ঘামাইনি, আর আগামী এক সপ্তাহ ঘামাবো না। তোরা সাবধানতার সাথে থাক, এক সপ্তাহ পর আমি এসবে মাথা ঘামাবো। ঠিক আছে ভাই। তারপর ফোন রেখে দিলাম। আর এক সপ্তাহ মাথা না ঘামানোর কারণ তো সকলেই জানেন, যে আমি ঈদনিকে বিয়ে করতে চলেছি। তাই সেই মোতাবেক নিজেকে শান্তশিষ্টভাবে গুছিয়ে রাখলাম। সময় তার আপন মনে চলছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছি। বিয়ের সমস্ত ফর্মালিটিস শেষ করে ঈদনিকে আপন করে নিয়েছি।
বাসর ঘরে ইদনি বসে আছে, আর আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইদনির সম্পর্কে ভাবছি। তখনই মা এসে, এত ভাবাভাবির কিছু নেই, পছন্দ করে বিয়ে করছিস তো এত ভাবার কি আছে, যা ভেতরে যা। মা আসলে আকাশ, তুই ছেলে, আর ছেলেদের এতটা ভাবাভাবির কাজ নেই, সো ভেতরে যা। কথা মতন বাসর ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। আমার উপস্থিতি টের পেয়ে ইদনি খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। ইদনির আচরণে বেশ অবাক হলাম, কিন্তু সেটা ইদনিকে বুঝতে দিলাম না। আমি আপন মনেই ইদনিকে পা ছুঁতে না দিয়ে 2 হাত তার বাহুতে রেখে তাকে উঠানোর ট্রাই করলাম। তখনই সে শাড়ির ভিতর থেকে চাকু বের করে আমার হাতে ঘা মেরে দিল, আর সাথে সাথে হাতের মাংস কেটে গিয়ে সেখান থেকে চিরচির করে রক্ত বের হতে আরম্ভ করলো। অবাক দৃষ্টিতে ইদনির দিকে তাকিয়ে আছি। তার আচরণে পুরোপুরি বোবা হয়ে গিয়েছি আমি। তাকে বলার মতন সমস্ত ভাষায় যেন হারিয়ে ফেলেছি আমি। সে আমার চোখের দিকে এক পলক তাকিয়ে ওয়ার্ড্রোবের সামনে চলে গেল। পরে গলা আর কান থেকে স্বর্ণের গহনাগুলো খুলতে আরম্ভ করলো। আমার হাত থেকে এখনো ধীর গতিতে স্রোতের মতন রক্ত পড়ছে। আমি পাঞ্জাবির একটা সাইড উঠিয়ে হাতের মধ্যে চেপে ধরলাম। পরে নিজের খাটে চলে গেলাম। ইদনি গহনাগাটি খুলে খাটে এসে বসলো। আমার দিকে যেন তার কোনো খেয়ালই নেই। রক্তের স্রোতে যে আমার হাত আর পাঞ্জাবি পুরো লাল বর্ণ ধারণ করেছে, তাতে যেন তার কিছুই যায় আসে না। তখনই সে আমায় বলল, কিরে, খুব কষ্ট হচ্ছে না কিরে তোর? ইদনির কথার প্রত্যুত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না, তাই চুপচাপ করে বসে থাকলাম। জানি আমি যে তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস কি জানিস, তুই সত্যিকার অর্থে এই কষ্টটা ডিজার্ভ করিস, কারণ তুই আমাকে আমার মতের বিরুদ্ধে বিয়ে করেছিস। সো কষ্টটা তোর জন্য প্রাপ্য। অবশ্য প্রত্যেক মানুষের জন্য এই বাসর ঘর নামক জিনিসটা অনেক মধুর হয়, কিন্তু তোর জন্য সেটা নরক, কারণ তোর মতন গুন্ডার থেকে আর ভালো কিছু আশা করে না। ইদনির কথা শুনে মনের ভিতরে বিশাল একটা আঘাত লাগলো। চুপচাপ সেইভাবে হাত চেপে ধরে অন্য পাশে ফিরে শুয়ে পড়লাম। তখনই ইদনি আবার ডাক দিল, এই ছেলে, শোয়া থেকে ওঠ। কেন, আঘাত করে মন ভরেনি নাকি আরো বাকি আছে আঘাত করা? দেখ, বেশি কথা বলিস না, এমনিতেই তোর উপরে রাগ উঠে আছে। সো শোয়া থেকে ওঠ। ইদনির কথা মতন শোয়া থেকে উঠে বসলাম। দেখি তোর হাতটা এদিকে দে। চিন্তায় পড়ে গেলাম ইদনির কথা শুনে, কারণ কখন আবার কি করে বসে কে জানে। আপনারা সবাই হয়তো ভাবছেন আমি কেন ইদনির সাথে কঠোর হচ্ছি না। আসলে আমি কঠোর হতে চাচ্ছি না, আর সেই না চাওয়ার কারণটা হচ্ছে তাকে আমি নিয়মের বাইরে গিয়ে বিয়ে করেছি। সো যেহেতু আমি নিয়ম মানিনি, সেক্ষেত্রে অনেক কিছুই আমার প্রাপ্য। আর তাছাড়া আমার ধৈর্য ক্ষমতা অনেক বেশি। আমি সহজে কারোর উপরে রাগি না, আর রাগলে সে আর জমিনের উপরে পা রেখে চলার মতন অবস্থায় থাকে না। কিরে, হাত এগিয়ে দিতে বলেছি না? ইদনির দিকে হাত এগিয়ে দিলাম। তখনই সে বালিশের নিচ থেকে একটা পলিথিনের পুটলি বের করলো। পরে সে টান দিয়ে সেটা ছিঁড়ে ফেললো। সে সেটা ছিঁড়তে দেখতেই পেলাম সেটার মধ্যে ব্যান্ডেজ, মলম, আরো কি কি জানি রেখেছে। এইসব দেখে বুঝতে বাকি নেই যে সে পুরোপুরি প্রিপারেশন নিয়েছে আজকে আমায় আঘাত করার জন্য। পরে সে আমার হাত ওয়াশ করিয়ে ক্ষতটাতে মলম লাগিয়ে দিল। পরে সেটার উপরে ব্যান্ডেজ লাগিয়ে দিল। মেয়েটার দিকে একধানে তাকিয়ে আছি, কারণ তার মতিগতি এখনো কিছুই বুঝে উঠতে পারছি না আমি। তখনই সে বলে উঠল, নে এবার ঘুমিয়ে পড়, আমি ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। সকাল হলে ডক্টর দেখিয়ে নিস গিয়ে। চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভাঙতে রোমান্টিক একটা সিন দেখতে পেলাম যে ইদনি আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিন্তু যখনই আমার নজর তার চেহারার দিকে পড়লো, তখনই বড়সড় একটা শক খেলাম। তার চেহারার দিকে তাকাতেই দেখতে পেলাম তার 2 চোখের কোণায় পানি জমে আছে। বেশ অদ্ভুত লাগলো ব্যাপারটা, কারণ তার চোখের পানিগুলো আমায় স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে সে কান্না করেছে। কিন্তু কেন সে কান্না করলো? সে তো গতরাতে বেশ কর্কশ ভাষায় আমার সাথে কথা বলেছে, আর তাছাড়া আমার উপরে তো রিভেঞ্জও উঠিয়েছে। তাহলে কান্না করলো কেন? তার তো খুশি হওয়ার কথা। এসব নিয়ে ভাবছিলাম, তখনই ইদনির চোখের কোণে জমে থাকা 1 ফোঁটা পানি তার চোখের কোণ ছাড়িয়ে মুখ গড়িয়ে পড়ল। জিনিসটা দেখে ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। নিজের অজান্তে ঠোঁটটা তার চোখের সামনে নিয়ে গেলাম। তারপর তার অশ্রু ভরা চোখে আলতো করে একটা চুমু দিলাম। সে ঘুমের মাঝে কেঁপে উঠল আমার স্পর্শ পেয়ে। পরপর 2 চোখেই চুমু এঁকে দিলাম। দ্বিতীয় চোখে চুমু দেওয়ার পর সে ঘুম পাতালেই আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরল। ব্যাপারটা বেশ উপভোগ করলাম। আমিও চুপচাপ শুয়ে আছি তার সাথে। তখনই রুমের বাহির থেকে মা এসে ডাকাডাকি শুরু করলো, এই আকাশ, উঠে বৌমাকে নিয়ে নিচে আয়।
আর বিছানায় শুয়ে থাকা হলো না। ইদনির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম আর ইদনিকেও ডেকে দিলাম। সে ঘুম থেকে উঠেই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি তার চোখের থেকে নজর সরিয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হতেই ইদনি দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি আমার মতন রেডি হয়ে বসে আছি। ইদনিও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। পরে তাকে বললাম রেডি হয়ে নিতে। সে আমার কথার প্রত্যুত্তরে কিছু না বলে চুপচাপ রেডি হয়ে নিল। তারপর এসে আমার সামনে দাঁড়ালো। ইদনি চলো এবার নিচে যাওয়া যাক। তখনই সে হুট করে আমার কলারটা চেপে ধরে বলতে লাগলো, মানুষজনের ফর্মালিটিসের গুষ্টি মারি। তুই তাড়াতাড়ি আগে হসপিটালে যাবি হাত দেখাতে। তোর হাতের কোনো কিছু না হওয়া চাই আমি। ইদনির এই অদ্ভুত আচরণে ভিতরে খুশির জোয়ার বইছে, কারণ সে আমায় আঘাত করে নিজেই কষ্ট পাচ্ছে। কিন্তু আমার খুশির প্রভাবটা বাহিরে প্রকাশ করলাম না। তখনই সে আবার বলল, কিরে, কথা কানে যায়নি তোর? আমাকে নিয়ে এত চিন্তা করার কি আছে? তুমি নিজেই তো আমায় ছুরি দিয়ে আঘাত করেছ, আবার এখন নিজেই ছটফট করছো আর কষ্ট পাচ্ছ আমার জন্য। এই বেটা, তোকে কে বলেছে যে আমি তোর জন্য কষ্ট পাচ্ছি? কেউ বলতে হবে নাকি? তোমার আচরণেই তো সব বোঝা যাচ্ছে। একদম ভুল ভেবেছিস তুই, কারণ আমি কোনো কষ্ট পাচ্ছি না। তবে হ্যাঁ, ছটফট করছি, আর তার কারণ হলো তোর হাত ঠিক না হলে আবার ছুরি দিয়ে আঘাত করতে পারবো না আমি, তাই আমি ছটফট করছি। সো তুই তাড়াতাড়ি ঠিক হ। ইদনির কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। মনে মনে ভাবছি, এ কাকে বিয়ে করে আনলাম আমি, যার কাছে কিনা কোনো কদরই নেই আমার, যে কিনা সবসময় আমায় আঘাত করার চিন্তা ফিকির নিয়ে থাকে। এই, তুই কি এত ভাবিস? হ্যাঁ না কিছু না, চলো নিচে যাব। চল। ইদনিকে নিয়ে নিচে চলে এলাম। বাড়িতে অনেক লোকজন এসেছে নতুন বউ দেখতে। সবাই অনেক খুশি ইদনির উপরে, কারণ তাদের মনের মতন মেয়ে পেয়েছে তারা। সবাই ইদনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি এক জায়গায় বসে কল্পনার জগতে পাড়ি জমিয়েছি যে আমি আকাশ বাহিরের মানুষের জন্য জমের চাইতেও কম না। মানুষ আমার আসল পরিচয় জানলেই কপালে হাত তুলে সালাম দেয়। সে আকাশকে কিনা এই মেয়ে যখন তখন চাকু দিয়ে আঘাত করছে, সে আকাশের সাথেই কিনা এই মেয়ে কর্কশ ভাষায় কথাবার্তা বলছে। ভাবতেও অবাক লাগে নিজের কাছে যে কি থেকে কি হয়ে যাচ্ছি আমি। তবে হ্যাঁ, অন্যদিকে ঠিক আছি আমি, কারণ রাজত্ব সবার সাথে করা গেলেও ঘরের মানুষের সাথে করা যায় না। তাও যদি হয় আবার ভালোবাসার মানুষ। আমি মেয়েটার সাথে কখনোই নিজের জোর খাটাবো না, তাকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করব। তখনই দিয়া এসে চিমটি দিল। কিরে ভাইয়া, কি এত ভাবছিস? আরে এমনি কিছু না। তা তো দেখতেই পাচ্ছি, অবশ্যই তুই ভাবের কথা ভাবছিস। আরে না। তুই না বললে কি আমি বিশ্বাস করব না? শোন, আমিও কিন্তু তোর বোন, মনে রাখিস। তোর রাগ কিন্তু আমি চিনি। অনেক পেকে গেছিস তুই। বয়স হয়েছে তো পারবো না। আচ্ছা বাদ দে এখন এসব কথা, চল নাস্তা করবি। দিয়ার সাথে নাস্তা করতে চলে গেলাম। অনেক মানুষ একই টেবিলে নাস্তা করতে বসেছে। আমি আমার বাঁ হাতটা লুকিয়ে রেখেছি, কারণ গতকাল রাতে ইদনি অঘটন ঘটিয়েছে। নাস্তার পালা শেষ করে চিন্তা করলাম হসপিটাল যাব। তখনই মা আমার টিনার রুমে দেখা করতে বলল, তাই মায়ের রুমে চলে গেলাম। মা আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছে। মা বলো, কেন রেখেছো? আকাশ, তোকে একটা জিনিস করতে হবে। কি করতে হবে মা? ইদনিকে স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। কারণ দেখ বাবা, আমাদের পরিবারের সবাই কিন্তু মোটামুটি শিক্ষিত, কিন্তু ইদনি আমাদের পরিবার থেকে অনেকটা পেছনে। এই কয়দিনে মানুষজন আমায় বেশ কয়বার ইদনির বিষয়ে জিজ্ঞেস করেছে। আমি তাদেরকে জবাব দিয়েছি যে সে ক্লাস 10-এ পরীক্ষা দিবে এবার। ঠিক আছে মা, আমি তাকে নিয়ে গিয়ে দিয়ার স্কুলে ভর্তি করিয়ে দিব। তাড়াতাড়ি করিস, কারণ পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই। মায়ের রুম থেকে কথা বলা শেষ করে হসপিটালে চলে আসলাম। হাতে আবার 2 সেলাই পড়েছে। হসপিটাল থেকে ফিরে বাসায় চলে আসলাম। পরের দিন সকালবেলায় ইদনিকে বললাম রেডি হতে, কিন্তু সে আমার কথার গুরুত্ব না দিয়ে চুপচাপ বিছানায় বসে আছে। কি হলো ইদনি, আমার কথা শুনতে পাওনি তুমি? তোমায় না আমি রেডি হতে বলেছি? কেন, আমার রেডি হওয়া দিয়ে তোর কাজ কি? তোমায় নিয়ে গিয়ে দিয়ার স্কুলে অ্যাডমিশন করাবো, সো তাড়াতাড়ি রেডি হও। আকাশের কথা শুনে ইদনি এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে গেল। পরে সে ব্যাগ থেকে কাপড় বের করে চটজলদি ওয়াশরুম থেকে গিয়ে রেডি হয়ে আসলো
আকাশ ইদনির আচরণে বেশ হতবাক। তখনই ইদনি এসে আকাশকে বলে, চলেন, আমি রেডি। আচ্ছা ইদনি, তোমার এই অদ্ভুত আচরণের মানেটা আমি বুঝলাম না। আমার কোনো আদেশ পালন করা তো দূরের কথা, তুমি তো আমার কথারই ঠিকঠাক উত্তর দাও না। কিন্তু এখন কি এমন হলো যে লাফিয়ে রেডি হয়ে গেলে? কারণ আমার স্বপ্ন আমি অনেক পড়ালেখা করব, কিন্তু কপাল খারাপ দেখে তার হয়ে ওঠেনি। কিন্তু এখন সেই অপরচুনিটিটা এসেছে, তাই আর কি চটজলদি রেডি হয়ে আসলাম। তার মানে তোমারও পড়ালেখা করার ইচ্ছে আছে? হুম। ঠিক আছে চলো। তারপর ইদনিকে নিয়ে গিয়ে দিয়ার স্কুলে 10ম শ্রেণীতে ভর্তি করিয়ে দিলাম। মেয়েটার চোখে মুখে খুশির জোয়ার বইছে, কিন্তু সমস্ত প্যারা আমার সহ্য করতে হয়েছে। কারণ 9ম শ্রেণী বাদ দিয়ে 10ম শ্রেণীতে কেউ কাউকে হুট করে ভর্তি করানো যাবে না। কিন্তু প্রিন্সিপাল আমায় খুব ভালো করে চিনে, অনেক ভালো সম্পর্ক রয়েছে আমার পরিবারের সাথে, আর সেই সম্পর্কটা বাবার মাধ্যমে হয়েছে। তাই তিনি প্রথমে আপত্তি করলেও পরে আর করেনি। ইদনিকে অ্যাডমিশন করিয়ে এনে বাসায় নামিয়ে দিলাম। পরে আবার গাড়ি নিয়ে অফিসের জন্য রওনা হলাম, কারণ অফিসে আজ বহুদিন ধরে যাওয়া হচ্ছে না। আজ একটু গিয়ে অফিসের হাবভাব দেখে আসি। অফিসে আসতেই দেখি বিশাল এক সমস্যা হয়ে আছে অফিসে, কারণ কিছুদিন ধরে নাকি ম্যানেজার অফিসে আসছে না, তাই সবার কাজের 12টা বেজে আছে। তাই বাসায় ফোন দিয়ে অফিসে আছি সেই খবর জানিয়ে দিলাম। তারপর নিজেই সবার সমস্যা সমাধান করে দিলাম। বিকেল হয়ে গিয়েছে, সবকিছু গুছিয়ে দিতে দিতে অফিস ছুটির সময় চলে এসেছে। সবাই যে যার মতন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আমিও গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার পিছন পিছনে একটা গাড়ি আসছে। সে বেশ কিছুক্ষণ ধরে আমার পিছু নিয়েছে। আমি গাড়ি এক সাইডে করে রাস্তায় পাশে দাঁড়ালাম। আমার দাঁড়িয়ে পড়া দেখে সেই গাড়িটা ইউটার্ন নিয়ে উল্টো রাস্তা ধরে চলে গেল। তারপর আমি আবার গাড়ি স্টার্ট করে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। গাড়ির গতি কমিয়ে দিয়ে পকেট থেকে ফোনটা বের করলাম। রকি ভাই ফোন দিয়েছে। হ্যাঁ রকি ভাই, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? আমারও চলছে আলহামদুলিল্লাহ। ভাই, একটা ব্যাড নিউজ আছে আপনার জন্য। কি ব্যাড নিউজ? আন্ডারওয়ার্ল্ডের অনেক কজন মাফিয়া মিলে আপনাকে এবং আপনার সমস্ত ছেলেপেলেকে মেরে ফেলা ষড়যন্ত্র করেছে, কিন্তু কারা এর পেছনে আছে তা আমি জানি না। রকি ভাইয়ের কথা শুনে মাথায় পুরো বাজ পড়লো মতন অবস্থা। কিন্তু কেন রকি ভাই? আমি তো আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত নেই, তাহলে কিসের শত্রুতা আমার সাথে? সেটাই তো বড় সমস্যা, যে আপনি আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত নেই, তাই তো সবাই আপনার পেছনে লেগেছে। কিন্তু কেন? কারণ অনেকেই চায় যে আপনার দেশে হস্তক্ষেপ করতে, কিন্তু আপনি থাকলে সেটা কখনোই সম্ভব নয়। কারণ আপনি কোনো কিছুতে না থাকলেও আপনি তাতে বাধা দেবেন, আর এটা সবাই জেনে গেছে। তাই আপনাকে শেষ করে দেওয়ার চক্র করছে তারা। ভাই, আন্ডারওয়ার্ল্ডের মধ্যে শুধু আপনার সাথে সম্পর্ক রয়েছে আমার, তাছাড়া তাদের আগামাথাও কিছু জানি না আমি। তাহলে আন্ডারওয়ার্ল্ডের লোকেরাই কেন আমার পিছনে লাগলো? ভাই, সেটা আমারও অজানা, তবে যতদূর জানি এর পেছনে অন্য কেউ রয়েছে, আর সেই অন্য কেউটাই আন্ডারওয়ার্ল্ডের লোকদের টাকা খাইয়ে এসব করছে। তবে আমি সঠিক বলতে পারবো না যে সে কে। ঠিক আছে রকি ভাই, আমিও দেখছি কার এত ক্ষমতা যে আমায় মারবে। হ্যাঁ, তারা মাফিয়া হতে পারে, কিন্তু আমার দেশে এসে আমার উপরে বাহাদুরি করবে সেই ক্ষমতা তাদের নেই। তা হয়তো নেই, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে। সো আপনি একটু সাবধানে থাকবেন, আর কোনো ধরনের সমস্যা হলে আমায় জানাবেন। আমি পাকিস্তান থেকে আপনাকে সাহায্য করব। ধন্যবাদ রকি ভাই। ভাই, ভালো থাকবেন। আপনিও। রকি ভাইয়ের সাথে কথা শেষ করে জোরে গাড়ি টেনে বাসায় চলে আসলাম। মাথা পুরো জ্যাম খেয়ে আছে রকি ভাইয়ের কথা শোনার পর থেকে। চুপচাপ রুমে চলে আসলাম। রুমে এসে দেখি ইদনি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। সে আমায় দেখতে পেয়ে চিরুনিটা ফিক্কা দিয়ে আমার গায়ে মেলা মারল। পরে সে তেড়েফুড়ে এসে আমার চুল টেনে ধরলো। ইদনি, কি করছো কি তুমি? তুই এতটা সময় কোথায় ছিলি? অফিসে গিয়েছিলাম। এখন কিসের তোর অফিস? হ্যাঁ, তুই যে বিয়ে করেছিস সেটা কি তোর মাথায় নেই? হ্যাঁ আছে। আর তুমি আমার চুল ছাড়ো। না, আমি ছাড়বো না, কারণ তুই আমায় রেখে এতটা সময় অফিসে কি করছিলি? আরে আজব তো, কি শুরু করলে তুমি? হ্যাঁ, তোমার সাথে আমার কিসের কি যে বাড়িতে পড়ে থাকতে হবে আমার? তুমি তো আমার স্বামী হিসেবেই মানো না, তাহলে এতটা হাইপার হচ্ছ কেন এই বিষয় নিয়ে? কারণ আমার একা থাকতে বোরিং লাগে। তুমি একা কোথায়?
বাসায় তো সবাই আছে। না, তা আছে, কিন্তু কথাবার্তা তো তোর সাথেই বেশি হয় আমার, আর তোর সাথেই বেশি মিশেছি আমি। সো তোকেই আমার কাছে থাকতে হবে সব সময়। আমি তোকে স্বামী হিসেবে মানি আর না মানি, তুই সব সময় আমার চোখের সামনেই থাকবি। হ্যাঁ, আমার তো আর কাজ নেই যে সারাদিন তোমায় নিয়ে পড়ে থাকবো। আকাশের কথায় ইদনি অনেক রেগে যায়। ইদনি আকাশের চুল ছেড়ে দিয়ে তাকে সজোরে একটা ধাক্কা মারে, যার ফলে আকাশ বিছানার উপরে গিয়ে আছড়ে পড়ে। আর ইদনি গিয়ে আকাশের গায়ের উপরে উঠে বসে। পরে সে আকাশের ঠোঁটের মধ্যে জোরে একটা কামড় বসিয়ে দেয়, যার ফলে আকাশের ঠোঁটে প্রচণ্ড লাগে। কিন্তু সে কোনো ধরনের রিয়াক্ট না করে ইদনির দিকে চোখ পাকিয়ে তাকিয়ে থাকে, কারণ সে কোনোদিনও কল্পনা করেনি যে ইদনি তার এমন জায়গায় কামড় বসাবে। আকাশ অবাক দৃষ্টিতে ইদনির দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ইদনি তাকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। এবার আকাশ ইদনিকে বলে, ইদনি, কি ছিল এটা? তোর শাস্তি। ঠিক আছে, কিন্তু ঠোঁটে কামড় কেন? ইদনি এবার চুপচাপ হয়ে যায়, কারণ এতটা সময় তার মাঝে হুঁশ জ্ঞান কিছুই ছিল না। কারণ সে আকাশের কোথায় কামড় দিয়েছে সেটা সে নিজেও বলতে পারবে না। কিন্তু যখন আকাশের মুখ থেকে ঠোঁটের কথা শোনে তখন তার হুঁশ জায়গা মতন আসে, তাই সে লজ্জায় চুপ হয়ে যায়। কি হলো, কথা বলছো না যে? আসলে আমি না বুঝে অমনটা করেছি, আর তাছাড়া আপনাকে আঘাত করার সময় আপনার ঠোঁটটাই সর্বপ্রথম আমার চোখের সামনে এসেছে, তাই বেখেয়ালি ভাবে ঠোঁটেই কামড় দিয়ে বসেছি। আর বেখেয়ালি হওয়ার কারণটা হলো আপনার উপরে অতিরিক্ত মাত্রায় রাগ উঠেছে আমার। কারণ কেন আপনি আমায় একা বাসায় রেখে এতটা সময় বাসার বাহিরে থাকবেন? তা ঠিক আছে, তোমার তীব্র রাগের কারণে তুমি আমার ঠোঁটে কামড় বসিয়েছো, কিন্তু হঠাৎ তুই থেকে আপনি হয়ে গেলাম কি করে? নাকি কাহিনীটা কি একটু বলবে? না না, কিছু না, এমনি আপনি রাখছি। ও ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু সামনের বার থেকে আমায় আঘাত করার আগে কোথায় আঘাত করছো সেটা দেখে শুনে করবে। ইদনি আর কোনো কথা বলে না, মাথা নামিয়ে চুপচাপ আকাশের থেকে কিছুটা দূরে বসে আছে। আর আকাশও কিছু বলে না। আর তাছাড়া আকাশও জানে ইদনির আপনি বলার কারণ। সে ভালো করে জানে যে উট পাহাড়ের নিচে আসলেই পাগলামি শুরু করে। সেমটা ইদনিও করেছে। আচ্ছা ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, তুমি রুমে থাকো। আকাশ নিচে যাওয়ার জন্য বিছানা থেকে ফ্লোরে পা নামায়। তখনই ইদনি এসে খপ করে আকাশের শার্ট খামচে ধরে তার বুকে মাথা রাখে। তারপর ইদনি বলতে থাকে, আপনি প্লিজ এখন নিচে যাবেন না, আমাকে একটু সময় দিন আপনি। আমার একা একা একদম ভালো লাগে না ঘরের মধ্যে থাকতে, প্লিজ আপনি যাবেন না। অবাকের পর অবাকই হচ্ছে খালি, কারণ মেয়েটা সেই তখন থেকে অদ্ভুত আচরণ করছে। এই দিনে কি হয়েছে বলো তো তোমার? কেউ কি তোমায় কিছু বলেছে, না কোনো কারণে তুমি ভয় পেয়েছো? না, আমায় কেউ কিছু বলেনি, আর কোনো ভয়ও পাইনি। তাহলে এমন অদ্ভুত ধরনের আচরণ কেন করছো তুমি? তুমি তো আমায় সহ্যই করতে পারো না, তাহলে হঠাৎ এমন পাগলামো করছো? বললাম তো আমার একা থাকতে ভালো লাগে না, আমি একা থাকতে পারি না, তাই আমার তোকে চাই এখন। তুই একদম এখন নিচে যাবি না, চুপচাপ আমায় নিয়ে রুমের মধ্যে বসে থাকবি। না হয় যদি তুই এখন নিচে যাস তাহলে কিন্তু তোর পায়ের মধ্যেও আমি ছুরি মেরে দিব। ইদনির পাগলামো থেকে আকাশ আর নিচে যায় না। সে চুপচাপ ইদনির আচরণে সাড়া দিচ্ছে। আর ইদনি আকাশের বুকে মুখ গুজে দিয়ে শব্দ করে ফোপাচ্ছে। ইদনির ফোপানো থেকে আকাশ নিজেও এবার দুই হাত দিয়ে ইদনিকে জড়িয়ে ধরে। এমনভাবে অনেকটা সময় কাটে। পরে আকাশ লক্ষ্য করে যে ইদনি তার বুকের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তাই সে ইদনিকে নিচ থেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় বালিশের মধ্যে শুয়ে দেয়। পরে সে মিটমিট করে হাসতে হাসতে নিচে চলে যায়। মা আর ছোট বোনের সাথে সময় কাটিয়ে একদম রাতে খাওয়ার সময় উপরে রুমে উঠে আসে। ইদনি এখনো ঘুমাচ্ছে। এই দিন উঠো, খাওয়ার সময় হয়েছে। ইদনি ঘুম চোখে আকাশকে উত্তর দেয়, তুই খা, তোর খাওয়া, আমি খাবো না, আমি খালি ঘুমাবো। ঠিক আছে। আকাশ আর ইদনিকে না ডেকে নিচে চলে আসে। কিরে আকাশ, ইদনি কই? সে খাবে না? না মা, সে খাবে না, সে ঘুমাচ্ছে। তার নাকি ঘুম পেয়েছে অনেক। আরে খাবে না মানে কি? এটা কোনো কথা? আরে মা বাদ দাও, খিদে নেই তাই হয়তো খাবে না, না হয়তো ঠিকই খেতে আসতো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা খেয়ে নে। আকাশ আর দিয়া খেতে বসেছে। আর আকাশের মা তাদেরকে খাবার বেড়ে দিচ্ছে। আকাশ খেতে খেতে দিয়াকে বলে, কাল সকালে রেডি হয়ে থাকিস, তুই আর ইদনিকে একই সাথে স্কুলে নিয়ে যাব। তোর স্কুলে তাকে অ্যাডমিশন করিয়েছি। ঠিক আছে ভাইয়া। পরে আকাশও খাওয়া দাওয়া করে নিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় ইদনি আগে ভাগে ঘুম থেকে উঠে যায়। সে ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। তার কিছুক্ষণ পর আকাশেরও ঘুম ভাঙে। তারপর ঘুম ভাঙার পর ইদনিকে বসে থাকতে দেখে বলে, ইদনি কখন উঠেছো তুমি? এই তো একটু আগে। ও আচ্ছা, শোনো, তুমি রেডি হয়ে নাও,
আমি তোমাকে আর দিয়াকে একসাথে স্কুলে দিয়ে আসবো। ইদনি চট জলদি রেডি হতে চলে যায়। কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নেয়। তারপর আকাশও ফ্রেশ হয়ে রেডি হয়। পরে ইদনি আর আকাশ নিচে চলে যায় নাস্তা খাওয়ার জন্য। নাস্তার পালা শেষ করে দিয়া আর ইদনি গাড়ি করে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। পরে স্কুলে এসে নামাতে দিয়া তার ক্লাসে চলে যায় আর আকাশ ইদনিকে নিয়ে প্রিন্সিপালের রুমে যায় বই আনার জন্য। আকাশ ইদনির বই নিয়ে ইদনিকে ক্লাসে দিয়ে আসার জন্য তাকে নিয়ে হাঁটা ধরে। তখনই মাঝপথে একটা মেয়ে এসে আকাশকে বলে, এই যে আপনি নিশ্চয়ই দিয়ার ভাই। কিন্তু কেন? আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। আপনাকে আগেও বেশ কয়েকবার দিয়াকে স্কুলে আনা নেয়া করতে দেখেছি। সেই তখন থেকেই আমাকে কেন জানি আপনাকে ভালো লাগে। মেয়েটার মুখে এমন কথা শুনে ইদনি চোখ পাকিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনই আকাশের মাথায় একটা বুদ্ধি আসে। আসলে তুমিও অনেক সুন্দরী, অনেক মায়াবী দেখতে, তোমার চেহারাটা একদম মনোমুগ্ধকর। আকাশের কথা শুনে মেয়েটা বেশ লজ্জা পায়, কিন্তু অন্যদিকে ইদনি চরম রেগে যায়। কিন্তু সে কিছুই বলতে পারে না আকাশকে, কারণ সে আকাশকে কিছু বলার মতো যোগ্যতা রাখে না। যদি সে আকাশকে স্বামী হিসেবে মানত বা তাকে স্ত্রীর অধিকার দিত তাহলে সে হয়তো কিছু বলতে পারত, কিন্তু সেই সুযোগ বা অবস্থান তার নেই বা হয়নি এখনো, তাই সে কিছুই বলে না। কিন্তু তার ভিতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা কাজ করছে। মনে হচ্ছে যেন তার জিনিসের উপরে কেউ অধিকার ফলাচ্ছে। অদ্ভুত ধরনের একটা কষ্ট অনুভব করছে সে নিজের ভিতরে। তাই সে চোখ মুখে কালো করে সামনের দিকে হাঁটা ধরে। এদিকে আকাশ ইদনির হাবভাব থেকে বুঝতে পারে যে তার ঔষধটা কাজ লেগেছে। আচ্ছা, আমি এখন যাচ্ছি, আমার একটা জরুরি কাজ আছে। তারপর মেয়েটার সামনে থেকে চলে আসলাম। একটু জোরে হাঁটা দিয়ে ইদনির কাছে গেলাম। সে চোখ মুখ একদম কালো করে রেখেছে। এই ইদনি, কি হয়েছে তোমার? বেহুদাই প্রশ্ন করলাম ইদনিকে, কারণ আমি ভালো করেই জানি কি হয়েছে। তার কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ায় যে তার জ্বলেছে সেটা আমার বুঝতে বাকি নেই। না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ও, তাহলে ঠিক আছে, কিছু না হলেই হলো। আচ্ছা চলো, তোমায় ক্লাসে দিয়ে আসি। তারপর ইদনিকে সাথে নিয়ে ক্লাসে দিয়ে আসলাম। সে মনমরা হয়ে ক্লাসের ভিতরে ঢুকে পড়ল। ক্লাসে ঢুকার সময় সে আমার সাথে একটা কথা বলেনি। আমি আশা করেছিলাম সে আমায় কিছু একটা বলবে, বাট সে চুপচাপ ক্লাসে ঢুকে পড়েছে। যা কি আর করার। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে নিজের কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু মাঝপথেই 4-5টা গাড়ি এসে আমার পথ আটকায়। আমি গাড়ির সামনেও নিতে পারছি না, পিছনেও যেতে পারছি না, মধ্যখানে আটকে গেছি আমি। তখনই আমার পথ আটকানো গাড়িগুলোর ভিতর থেকে অনেক কয়জন লোক অস্ত্র হাতে নিয়ে বেরিয়ে আসে। পরে তারা আমার গাড়ির সামনে এসে আমার দিকে অস্ত্র তাক করে চতুর্পাশ থেকে আমাকে ঘিরে ফেলে। কি করব ভেবে পাচ্ছি না। তাড়াতাড়ি ফোনের লোকেশন অন করে জায়গা মতন একটা মেসেজ পাঠিয়ে দিলাম।